অঞ্চলে 11টা অ্যাম্বুলেন্স দেবো বলেছি। যেসব রাস্তাগুলো ডিফেক্ট আছে সেই রাস্তাগুলো টোটাল কমপ্লিট করা। এখানে একটা বড় মন্দির আছে আমডাঙ্গা, যেটা করুণাময় মন্দির আছে, ওটাকে আরও নিত্য নতুন করা হবে যাতে একটা পর্যটক একটা কেন্দ্র করার ইচ্ছা আছে, যে পশ্চিমবাংলার বহু জায়গা থেকে যেন মানুষ আসে, যেমন তারকেশ্বরে যেমন আমডাঙ্গায় উঠে পড়ে লেগেছে মুসলিমদের ভোট কাটো। আইএসএফরা যেমন আমডাঙ্গায় মুসলিম এলাকায় প্রচার করছে ভোট কাটার জন্য, বিজেপি হিন্দু ভাইদের ভোটটা একাট্টা করার জন্য কিছু এলাকায় প্রচার। এখানে আমডাঙ্গায় আইএসএফরা প্রার্থী দিয়েছে, সিপিএম এবং জোট নিয়ে প্রার্থী দিয়েছে। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামে আইএসএফরা জোট করলো না কেন সিপিএমের সঙ্গে? বিশ্বাস ছিলাম আমি যখন দিদির পাশে আসে দাঁড়িয়েছি, তারপর থেকে আইএসএফ বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই। যেভাবে ধস নেমে গেছে তার সীমাহীন। আজকে যে মার্জিন 2021-এ ছিল তার চেয়ে অনেক অনেক বেশি হবে। মানুষের যেভাবে যে ইশতেহার ম্যানিফেস্টো আজকে আমাদের এইখানে দলীয়ভাবে উদ্বোধন হয়েছে, যেটা আমাদের রাজ্যে। তো আমাদের আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে আমাদের এই ম্যানিফেস্টো এখানে আছে। এই ম্যানিফেস্টোটা আমাদের প্রার্থী, আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী কাসেম সিদ্দিকী সাহেব এটাকে আমাদের উদ্বোধন করে। নির্বাচনী কি ইশতেহার প্রকাশ করছেন আজকে আমি প্রকাশ করব যে আমাদের কী কী এখানে কাজ শুরু করব আমরা জিতার পরে। আজকে সেই ইশতেহারটা এখান থেকে রিলিজ হবে এবং আজকে যে উদ্বোধনটা আমরা করব। কী কাজ মূলত দেখেন, আমাদের যেরকম যে জায়গায় যেসব বলেছি যে প্রত্যেকটা যে বড় বড় যে বাজার আছে ওখানে বাথরুমের ব্যবস্থা এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাটা করব। সবথেকে বড় হলো আমাদের দত্তপুকুর যে একটা হসপিটাল আছে, আমডাঙ্গা যে হসপিটাল আছে, এটা উন্নয়ন করা তার মধ্য থেকে। এবং আমি 11টা অঞ্চলে 11টা অ্যাম্বুলেন্স দেবো বলেছি। যেসব রাস্তাগুলো ডিফেক্ট আছে সেই রাস্তাগুলো টোটাল কমপ্লিট করা। চণ্ডীগড় অঞ্চলে একটা বড় রাস্তা আছে, অনেক দিন ধরে পড়ে আছে, ওটাকে ঠিক করতে হবে। যেসব কাজ আমরা করবো টোটাল আমার একটা লিস্ট তৈরি করেছি, একটা ইশতেহার তৈরি করা হয়েছে হ্যাপি, ওটা আমরা আজকে ইশতেহারটা যদি একটু বলেন। ইশতেহারটা আসবে সব বলে দেবো, সব হাতে হাতে মানুষের হাতে হাতে দিয়ে দেবো। সেটা কি কি থাকছে, মানে তালিকাটা একটু অমোঘ থাকছে তালিকায় প্রতিবার। এখানে একটা বড় মন্দির আছে আমডাঙ্গা, যেটা করুণাময় মন্দির আছে, ওটাকে আরও নিত্য নতুন করা হবে যাতে একটা পর্যটক একটা কেন্দ্র করার ইচ্ছা আছে, যে পশ্চিমবাংলার বহু জায়গা থেকে যেন মানুষ আসে, যেমন তারকেশ্বরে মানুষ যায়। তারকেশ্বরে মানুষ যায় কেন? একটা মন্দিরের ব্যাপার আছে, একটা বড় সবাই যায়। আমিও চাইছি এই মন্দিরে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ যেন এখানে আসে, এখানে পর্যটক কেন্দ্র করার ইচ্ছা আছে। এবং বেড়াবেড়িয়ায় যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, যেগুলো বিসর্জন করে যে যার এলাকায়, যে যার পুকুরে করে। তো আমি ওদেরকে কথা দিয়ে এসেছি 4 তারিখে যদি আমি বিধানসভায় যেতে পারি, ওদেরকে ওই পাশে একটা খাল আছে, একটা বিসর্জন করার সুন্দর একটা পরিবেশ আমি তৈরি করব। একাধিক পঞ্চায়েতগুলোর রাস্তার বিহাল দশা দীর্ঘদিন ধরে হয়ে পড়েছিল, সেই পঞ্চায়েতগুলোকে আপনি কি আশ্বাস দিচ্ছেন? যে রাস্তা ডিফেক্ট আছে, যে রাস্তা খারাপ আছে, সে পঞ্চায়েত হোক বা এমনি রোডের পাশে হোক, যে কোনো জায়গা হোক, রাস্তা আমি টোটাল রিপেয়ারিং করবো এবং রাস্তাটা সুন্দর তৈরি করবো। দত্তপুকুরে ইতিমধ্যে একটা স্টেডিয়াম হতে চলেছে, একটা স্টেডিয়াম। হ্যাঁ, এবং এই যে রেল গেট, সেটা সন্ধ্যাবেলায় এখান থেকে আর মানুষ যেতে পারে না, এতটাই পর্যন্ত জ্যাম হয়। পাশাপাশি স্টেডিয়াম হলে তো আরও জ্যাম হয়। এইটা নিয়ে একটু ভাবছেন? দেখেন, রেলের ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা বলতে হবে, যেটা রেলের ব্যাপারটা কেন্দ্রীয় ব্যাপার, ঠিক আছে? সে বিষয়ে আমি কথা বলবো। যদি কিছু করা যায়, একটা ওভারব্রিজ যদি কিছু করা যায়, বা কোনো একটা জাম কাটাবার জন্য কিছু যদি ব্যবস্থা করা যায়, সলিউশন যদি কিছু আসে, আমি অবশ্যই 2021 সালে এই কেন্দ্রে রফিকুর রহমান প্রার্থী হন, তিনি কিন্তু একটা বিশাল মার্জিনে জয়লাভ করেন। সেই মার্জিন এবার কি আপনি ধরে রাখতে পারবেন? কারণ মার্জিনের বেশি হবে। যে মার্জিন 2021-এ ছিল তার চেয়ে অনেক অনেক বেশি হবে। মানুষের যেভাবে সাড়া দেখছে। প্রার্থী মানে আগে যে ছিলেন রফিকুর রহমান, তিনি আপনার সাথে আছেন? কারণ তিনি প্রথম থেকে বলে আসছেন এই সিটটা টাফ টু উইন সিট তৃণমূলের। শোনে, কে কি বলছে না বলছে, সবাইয়ের সঙ্গে আমার এখন অ্যাডজাস্টমেন্টে করে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? আমরা সবাই এখন এক জায়গায়, সবাই কিন্তু আমরা দিদির পক্ষে।
আমরা সবাই দিদির সৈনিক, ঠিক আছে? আমরা সব এখন এক জায়গায় হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলেছি। এখন আমডাঙ্গার মানুষ উন্নয়নের পক্ষে, সবাই কিন্তু দিদির পক্ষে। আপনার ইশতেহারে কি ভর্তির বিল কোনো পর্যটনের ভাবনা আছে? না, সেরকম কিছু নেই, একটা আলোচনা বিষয় আছে। ইশতেহার পত্রে আজকে মূল বিষয়গুলো যদি একটু বলেন, যেগুলো আমি ইশতেহার সমেত আপনাদেরকে দিয়ে দেবো, ইশতেহার আছে, দিয়ে দেবো, সব হাতে হাতে দিয়ে দেবো। আর আমডাঙ্গাবাসীদেরকে আর একটা সুখবর আমি জানাতে চাই, আমি এখানে কিছু শিল্প আনার চেষ্টা করব, চেষ্টা অবশ্যই করব। শিল্প যদি আসে, আমডাঙ্গার মানুষ আশা করছি অনেক ভালো অবস্থায় থাকে। আরেকটা প্রশ্ন, গতকাল আমডাঙ্গার একাধিক জায়গায় সাজোয়া গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে, একেবারে কার্যত বিশাল সিআরপিএফ দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে আমডাঙ্গার। সেক্ষেত্রে সেই বিষয়টা কীভাবে দেখছেন এবং ভোটারদের নিরাপদভাবে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী দায়িত্ব নেবেন আপনারা? দেখেন, বিজেপি সবসময় চায়, 2021-এ চাইনি, 2026-এ ওরা টার্গেট করে নিয়েছে বাংলাকে উদ্ধার করতে হবে। যেভাবে হোক একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে, এসআইআর নিয়ে মানুষের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাড়ি থেকে নাম একটা দুটো করে বাদ দিয়েছে। দেখছি এসআইআর নিয়ে মানুষকে তো একটা জায়গায় আনা যাচ্ছে না। প্রথম বলেছিল রোহিঙ্গা 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 রোহিঙ্গা, পেল না। তারপরে বলো বাংলাদেশি বাংলাদেশি, পেল না। লাস্টে আবার এই সংখ্যালঘু মুসলিম মানে বাদ দাও। প্রত্যেকটা বাড়িতে আজকে হিন্দু ভাইদের কি নাম বাদ যায়নি? অবশ্যই বাদ দিয়েছে, প্রায় 90 লক্ষ মানুষ বাদ। এদেরকে দিয়ে দেখছে তো, এদের এত বাদ দেবার পরেই তো সব দেখছে উন্নয়নের পক্ষে, দিদির পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কি করা যায়? কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাবার চেষ্টা করছে। তবে বাংলায় এইটা কিন্তু হবে না, তার কারণ বাংলার মানুষ অনেক স্ট্রিক্ট, অনেক শক্ত। এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা আসাম নয়, এটা হচ্ছে বাঙাল, ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক স্ট্রিক্ট। ওরা যখনই রুচ মাছ করছে, যেখানেই যাচ্ছে, বাংলার মানুষ দাঁড়িয়ে বলে দিচ্ছে যে আপনাদেরকে আমরা দেখে ভয় করি না, আমরা ভোটের দিন বুঝিয়ে দেবো আপনার। শেষ প্রশ্ন আমার, এবারের ইলেকশনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে দেখছেন? এবারের ইলেকশনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন, বিজেপি না আইএসএফ? কারণ আইএসএফ বামফ্রন্টের সাথে যুক্ত হয়ে করছে এবং আমডাঙ্গা কেন্দ্রে আইএসএফের এবং সিপিএমের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। শোনেন একটা কথা বলি, আমার আইএসএফটা ফ্যাক্টর, আমার লড়াই কিন্তু আইএসএফের সঙ্গে নয়, সিপিএমের সঙ্গে। সিপিএম তো নেই, কিছু কিছু বিরিয়ানি হাঁড়িতে লাগানো আছে ঝান্ডা, আর কোনো জায়গায় নেই। আর আইএসএফ আমাদের মুর্শিদাবাদের একটা ফজা বলেছিল না মুখ্যমন্ত্রী হব, ওইটা হবার পরেও না, ওটা তো শেষ হয়ে গেছে, তারপরেও আইএসএফটা আরও শেষ হয়ে গেল। আমার লড়াই কিন্তু বিজেপির সঙ্গে, ঠিক আছে? বিজেপির সঙ্গে আমার লড়াই। তবে বিজেপিকে মানুষ যেভাবে ঘৃণা করছে, আপনারা দেখছেন না, হয়তো দেখছেন, বিজেপির প্রার্থী যেখানে যেখানে ঘুরছে 7টা-8টা মানুষকে নিয়ে ঘুরছে। মানুষ রাস্তায় দাঁড়িয়ে একদম মুখের ওপরে প্রশ্ন করছে, নাম কেন বাদ দিলেন, কিসের জন্য নাম বাদ দিলেন, কেন আমাদেরকে রাস্তায় নামালেন, এতবার রাস্তায় দাঁড় করিয়েছেন কেন? উত্তর দিতে পারছেন? আপনার মাছলি খাওয়া বন্ধ করবেন, চিকেন খাওয়া বন্ধ করবেন, মুরগি খাওয়া বন্ধ করবেন? হ্যাঁ, এত মানে প্রশ্ন করছে মানুষ, কিন্তু পেরেশান। মানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি মনে করছে একদম। নোটবন্দি থেকে শুরু করে কিছু বাদ দিয়েছে। আর এই যে 60 লক্ষ যে হিন্দু ভাইদের নাম বাদ দিয়েছে, 30 লক্ষ যে মুসলমান বাদ দিয়েছে, এর এফেক্ট কিন্তু বিরাট পড়েছে। তার কারণ আমি যেভাবে ঘুরে ঘুরে দেখছি, আর যেই দিন থেকে আমি দিদির পাশে এসে দাঁড়িয়েছি, আমি তো কোনো পার্টি করতাম না, আমি একদম এক যে পীরজাদা পীর সাহেব ছিলাম। আমি যখন দিদির পাশে এসে দাঁড়িয়েছি, তারপর থেকে আইএসএফ বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই। যেভাবে ধস নেমে গেছে তার সীমাহীন। আজকে বলুন, এখানে আমডাঙ্গায় আইএসএফরা প্রার্থী দিয়েছে, সিপিএম এবং জোট নিয়ে প্রার্থী দিয়েছে। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামে আইএসএফরা জোট করলো না কেন সিপিএমের সঙ্গে? সিপিএমরা আলাদা প্রার্থী দিয়েছে নন্দীগ্রামে, আর আইএসএফরা আলাদা প্রার্থী দিয়েছে। তার কারণ মুসলমানদের ভোট কাটো, যেমন আমডাঙ্গায় উঠে পড়ে লেগেছে মুসলিমদের ভোট কাটো। আইএসএফরা যেমন আমডাঙ্গায় মুসলিম এলাকায় প্রচার করছে,
ভোট কাটার জন্য, বিজেপি হিন্দু ভাইদের ভোটটা একাট্টা করার জন্য ওই কিছু এলাকায় প্রচার করছে। গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল 21 তারিখ পর্যন্ত নাম তুলতে পারবে, তাতে কি কতটা স্বস্তি পেলে? একদম, মানে বাংলার মানুষ স্বস্তি পেয়েছে। দিদি যে সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিবাদ করেছিলেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গিয়ে জোর গলায় বলেছিলেন, তার এফেক্টটা শুরু হয়েছে, তার কাজটা শুরু হয়েছে। বিচারক বলেছেন যে ভোটের দুদিন আগ পর্যন্ত যারা ট্রাইব্যুনালে বিবেচিত হবে তাদেররা ভোট দিতে পারবে। এটা কীভাবে দেখছেন? যেটা ওনারা বলছেন, আমাদের সুপ্রিম কোর্টে যে রায়টা আসছে ওর মধ্যে আমরা অটল থাকবো, অ্যাক্টিভ থাকবো। নির্বাচনী কেন্দ্র হিসাবে বিভিন্ন যেমন প্রধানমন্ত্রী আসে, স্বরাষ্ট্রমন্ত্রী আসে, আজকে সকাল থেকে একযোগে বিভিন্ন জায়গায় ইডি হানা দিচ্ছে, বিষয়টা কীভাবে দেখছেন? ওরা যাই করুক, নরেন্দ্র মোদী যদি পশ্চিমবাংলায় এসে বসে থাকে হারবে, অমিত শাহ যদি এসে বসে থাকে হারবে, যোগীবাবু যদি এসে বসে থাকে হারবে, ইডি ফিডি যা আছে সবাইকে আনতে বলুন, হারবে হারবে, এটা নিঃসন্দেহে। বাংলার মানুষ এদেরকে পছন্দ করে না। এরা যেভাবে বাংলার মানুষকে বাংলা মানুষের উপর অত্যাচার করেছে, এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। একটা শেষ প্রশ্ন হচ্ছে, আপনারাই বলেন যে তৃণমূল কংগ্রেস একদম ছোট থেকে বয়স্ক মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন করেছে। আপনার চোখ দিয়ে আমডাঙ্গায় কি উন্নয়ন হবে আগামী দিনের মূল আকর্ষণ? একদম উন্নয়ন হবে। উন্নয়ন আগে হয়েছে, যেটা বাকি আছে সেটা হবে। আসলে আজকে যেগুলো আমাদের